টি-20 বিশ্বকাপ শেষ হলো। নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়ে ভারত টানা দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ জয় করে নিল। তবে এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ছিল না। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ নিরাপত্তা ইস্যু দেখিয়ে ভারতে খেলতে যায়নি, টি-20 বিশ্বকাপ বয়কট করেছে। এই প্রথমবারের মতো বাংলাদেশ একটি বৈশ্বিক আসর ক্রিকেটের বয়কট করলো এবং সেটা 1999 সালের পর। বাংলাদেশ বিশ্বকাপে ছিল না, বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ হলো এবং সুন্দর মতোই বিশ্বকাপ শেষ হলো। বাংলাদেশ যে বিশ্বকাপ খেললো না, তাতে বাংলাদেশের লাভটা আসলে কি হলো, বাংলাদেশের ক্ষতিটাই বা কী হয়েছে, এসব নিয়ে আলোচনার জন্য চর্চায় যুক্ত হচ্ছেন ক্রীড়া সাংবাদিক আতিফ আজম। আতিফ আজম, চর্চায় আপনাকে স্বাগত। আমরা জানি যে আপনি বিশ্বকাপ টি-20 বিশ্বকাপে দুটি ম্যাচ কাভার করেছেন এবারের টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে। তো কেমন অভিজ্ঞতা ছিল আপনার বিশ্বকাপের? হ্যাঁ, বিশ্বকাপ কভার করতে গিয়েছিলাম, দুটো ম্যাচ কভার করেছি ইডেনে, ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা এবং আরেকটা ম্যাচ হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড বনাম সাউথ আফ্রিকা। ইডেন গার্ডেনের দুটো ম্যাচই দেখেছি এবং সেখানে যাওয়ার আগে যেরকম একটা ভাইব বাংলাদেশ ক্রিকেটে এসেছিল যে ইন্ডিয়াতে আমরা খুবই আনসেফ এবং সবকিছু, আমার কাছে গিয়ে সেখানে ও ধরনের কোনো ভাইব মনে হয় না। ইনফ্যাক্ট ইডেনের সব সাংবাদিকরা থেকে শুরু করে সবাই বাংলাদেশকে খুব মিস করছেন এবং সবার প্রশ্ন একটাই ছিল যে কেন বাংলাদেশ আসতো না, কেন বাংলাদেশ এই খেলাটা খেলতে আসতো না, এই খেলাটা আসল দেশে বাংলাদেশের লাভ কি হলো, এই ধরনের প্রশ্নে বেশি জর্জরিত ছিল। আমিও ছিলাম, সেকান্দার আলীও ছিল আমার সাথে একটা ম্যাচে, প্রথম ম্যাচটা সেকান্দার পরে সে চলে গেছিল। তো আমার কাছে একবারও মনে হয় না যে ইন্ডিয়া কোনোভাবেই আনসেফ ছিল ফর বাংলাদেশ। এবং দ্বিতীয় কথা হলো যে ওখানকার সিকিউরিটি যেটা দেখলাম, তা ওখানকার মানুষ এবং সবাই বলতেছিল যে সিকিউরিটিতে যদি বাংলাদেশের এরকম থ্রেট হতো, সিকিউরিটি আরো অনেক ইনহান্স হতো বাংলাদেশের জন্য। তো যেই যে ভাইবটা আমরা পাইছিলাম যে বাংলাদেশ খুবই আনসেফ ছিল ইন্ডিয়াতে, আমার মনে হয় না সেগুলো কিছু আমার নিজের দৃষ্টিতে দেখতে পেয়েছি ইন্ডিয়াতে। আচ্ছা আতিফ ভাই, এই বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপটা হয়ে গেল, হ্যাঁ, খুব সফলভাবেই হলো, সেটা আমি আগেই বলেছি। যে বাংলাদেশ খেললো না, এতে বাংলাদেশের লাভটা আসলে কি হলো? বাংলাদেশ এই যে এটা কি একটা অভিমান করে না খেলার মতো ব্যাপার বা এই জাতীয় কিছু, আপনি কি মনে করেন? আমি ছোট্ট একটা উদাহরণ, আপনার ছোট্ট একটা উদাহরণ দেই। গতকালকে পৃথিবীর প্রায় সবকটা দেশের বোর্ডের শীর্ষ পর্যায়ের মানুষরা কিন্তু এই ফাইনাল উপভোগ করেছেন, এক্সেপ্ট দুটো দেশ, একটা হলো বাংলাদেশ এবং আরেকটা হলো পাকিস্তান। সুতরাং বাংলাদেশ যখন যায় নাই বা যখন তাকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল কিনা সেটা নিয়ে আমি সন্দিহান। এটাতে বাংলাদেশ আইসিসিতে তাদের কি অবস্থা, এটা তো কালকে তাদের আমন্ত্রণ পত্র না যাওয়াটাতেই প্রমাণ করে যে বাংলাদেশের লাভটা কি হলো। বাংলাদেশ এই বিশ্বকাপ না খেলাতে কত টাকা পেল না, কত টাকা হারালো, এগুলো তো অনেক বড় যে ক্ষতিটা হয়ে গেল সেটা হলো কি বাংলাদেশ কিন্তু আর এটা একটা বাংলাদেশের জন্য প্রেসিডেন্ট হয়ে দাঁড়ালো যে তারা বিশ্বকাপ খেলতে যায় না। পরবর্তীতে এইটাকে যদি কেউ ধরে বাংলাদেশ অন্য কিছু না খেলে সেটা তো আমরা কিছু বলতে পারবো না, বিকজ আমরা তো বিশ্বকাপই খেলি না। তো এই প্রেসিডেন্টটা, এই যে এক্সাম্পলটা, এটা কিন্তু বাংলাদেশের জন্য ইন দ্য লং রান ক্ষতি করবে। অ্যালং দ্য ওয়ে পৃথিবীর সবার সামনে, আমি তো প্রায় সব দেশের সাংবাদিকই ছিল ওখানে, সাংবাদিকদের কাছে, পৃথিবীর সাংবাদিকদের কাছে বাংলাদেশ আসলে ক্রিকেটের কালচারটা এখন কোথায়, বাংলাদেশ ক্রিকেটটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে, এটারও তাদের মনের মধ্যে একটা বিরাট সন্দিহান, সন্দেহ আছে যে আসলে ক্রিকেটকে ভালোবাসতে তো দেশটা খেলতে হয়। কারণ ইডেন গার্ডেনে বাংলাদেশের যে সাপোর্ট, ইডেন গার্ডেনে বাংলাদেশের সাপোর্ট আছে, কিন্তু অবশ্যই এখানে কোনো ধরনের যে রিজনটা বাংলাদেশ দিয়েছে যে বাংলাদেশ সেফ না, ওইটা তো কোনোভাবেই প্রযোজ্য হয় না। এবং দ্বিতীয় আরেকটা কথা, ওরা খুব বেশি ভাবে ইয়ে দিচ্ছিল যে মুস্তাফিজের ইস্যুটা, তারা নিজেও স্বীকার করছিল যে মুস্তাফিজের ইস্যুটা পরে আসলে ভালো হতো। মুস্তাফিজের ইস্যুটাকে এত বড় ইস্যু করার কোনো কারণ ছিল না, কারণ মুস্তাফিজ খেলবে খেলা করেছিল একটা আইপিএল মতো টুর্নামেন্ট, যেখানে সিকিউরিটি এক প্রকার থাকবে এবং ওয়ার্ল্ড কাপের সিকিউরিটি অন্যরকম থাকবে। আর তাছাড়া আতিফ ভাই, এই সাম্প্রতিক অতীতে
সাম্প্রতিক অথবা দূর দূর অতীতে ক্রিকেটের কোনো বৈশ্বিক ইভেন্ট কোনো দেশ বয়কট করেছে এরকম নজির কিন্তু নাই। বাংলাদেশই প্রথম দেশ হলো এটা, যে বাংলাদেশ একটা ক্রিকেটের বৈশ্বিক ইভেন্ট বয়কট করলো। হ্যাঁ, একটা ম্যাচ খেলতে যায়নি সিকিউরিটি পারপাসে, বা একটা দুটা নির্দিষ্ট ম্যাচের পয়েন্ট ফরফিট করা হয়েছে, এরকম ঘটনা আছে, কিন্তু গোটা বিশ্বকাপ বয়কট করার মতো বা বিশ্বকাপ খেলতে না যাওয়ার মতো ঘটনা কিন্তু ক্রিকেটে নাই। আতিফ ভাই, এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। বাংলাদেশ যে বিশ্বকাপ খেলতে হ্যাঁ, বৈশ্বিক ইভেন্ট যখন আপনি বয়কট করবেন তখন এটা তো মানে বুঝে নিতেই হবে যে মানে আপনি আপনি তো নিশ্চয়ই বয়কট করার আগে প্রোজ এন্ড কনসটা ভেবে নিয়েছেন। আজকে আমাদের তো বলতে দ্বিধা নাই যে বাংলাদেশ কিন্তু এক প্রকার বিসিসিআই, যে এটা আমাদের মেজর হোল্ডার ছিল আর কি, মানে হোস্ট, তার সাথে কিন্তু এক প্রকার নিয়েছে। মানে আমি আশা করবো যে এই জিনিসটা সামনে থাকবে না, বিকজ নতুন গভর্নমেন্ট এসছে, সেই গভর্নমেন্ট নিশ্চয়ই এই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করবে। বাট এই যে মানে একটা ওয়ার্ল্ড কাপ কিন্তু হারিয়ে গেল আমাদের জীবন থেকে। আমাদের ক্রিকেট ইতিহাস যখন লেখা হবে, ক্রিকেট ইতিহাসে কিন্তু এটাও লেখা হবে 2026 সালের বিশ্বকাপ বাংলাদেশ খেলে না। খেলে মানে কি সুযোগ পায় না এই কথাটা, মানে বাংলাদেশ ওই ওয়ার্ল্ড কাপটাতে অংশগ্রহণ করে নাই, বিকজ অফ খেলতে যায় না। হ্যাঁ, এবং সবাই মানে ওখানকার একটা বড় অংশ একটা দাবি ছিল যে বাংলাদেশ কেন একটা সিকিউরিটি টিম বানালো না দেখার জন্য। বাংলাদেশ কেন তাদের নিজেদের সিকিউরিটি প্ল্যানটা দিল না, যে এই প্ল্যান অনুসারে আপনারা আমার সিকিউরিটি দিতে হবে, তাহলে তো জিনিসটা হতে পারত। যখন আপনি এরকম মানে ঘাটতারামি কোনটা খুবই ছোট ওয়ার্ড, এর থেকেও বাজে ওয়ার্ড ইউজ করা উচিত, যে এরকম একটা জিনিস করবেন, তখন তো তাদের তো নো পয়েন্ট অফ তাদের সাথে আর্গু করার। বাংলাদেশ যে ধরনের বাংলাদেশ সিকিউরিটি প্ল্যান নিয়ে যেত, একটা সিকিউরিটি টিম সিকিউরিটি প্ল্যান দিত যে আমাদের সিকিউরিটি এরকম সিকিউরিটি লাগবে, এবং সেটা যদি ভারত না করতো তখন আপনি বলতে পারতো যে ভারত আমাদের সিকিউরিটি আমাদের মন মতো দিচ্ছে না। বাংলাদেশ তো মানে ফর দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, মানে আগে যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্টের আড্ডা দেওয়া একটা বোর্ড ছিল, এবং ওই বোর্ডটা গভর্নমেন্টের আড্ডা ছিল যে খেলতে যাবো না, তাই যায় নাই। মানে এটা ভেরি সরি টু সে, আমিরুল ইসলাম বুলবুল যিনি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশের একজন সাবেক অধিনায়ক, এবং তার নেতৃত্বে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলছিল, সেই বুলবুলের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলো। মানে আমিরুল ইসলাম বুলবুল নিজেকে ক্রিকেটার বলার সময় এখন কতটা নিজেকে ক্রিকেটার বলে দাবি করতে পারবেন, এই প্রশ্ন কিন্তু আমি তার কাছে রাখবো, যদি কখনো সুযোগ হয় যে উনি আসলে নিজেকে ক্রিকেটার বলে দাবি করতে পারেন না। কারণ একজন ক্রিকেটার তো আরেকজন ক্রিকেটার দুঃখটা বুঝবেন, একজন ক্রিকেটার তো বুঝতে হবে যে ওয়ার্ল্ড কাপ স্টেজটা কি, একটা প্লেয়ারের জন্য ওয়ার্ল্ড কাপ স্টেজটা কি। আজকে যে প্লেয়ারটা এই ওয়ার্ল্ড কাপে যাওয়ার কথা ছিল, সেই প্লেয়ারটা যখন যেতে পারছে না, সামনে চার বিশ্বকাপের সুযোগ পাবে কিনা এটা আমরা কেউ জানি না, বিকজ 2 বছর পরে তো তার ফর্ম টর্ম অনেক কিছু ব্যাপার থাকে। আতিফ ভাই, যে বিসিবি নানা ধরনের নাটকও করেছে আর কি, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি যে বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে, এরকম একটা ঘটনাও, এরকম একটা কথাবার্তা উঠলো। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাকিস্তানকে রিকোয়েস্ট করা হলো যে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আপনারা ম্যাচটা দয়া করে খেলেন। পাকিস্তান রাজি হয়ে খেললো। এখন বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের বৃহত্তর স্বার্থ দেখছে, তো বাংলাদেশ তো নিজেদের ক্রিকেটের বৃহত্তর স্বার্থটাই দেখলো না আলটিমেটলি বিশ্বকাপ না খেলে। মানে আলটিমেটলি কি দাঁড়াইলো জিনিসটা, মানে এটা সবার মধ্যে প্রস্তুত যাচ্ছে যে বাংলাদেশের কি গেইন। এই যে বিশ্বকাপ অনেক, হ্যাঁ এটা বড়, বিশ্বকাপ খেললো না, খেলোয়াড়দের ক্যারিয়ার থেকে বিশ্বকাপ হাওয়া হয়ে গেল, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপের না, এটা এই 26-এর বিশ্বকাপ লেখা থাকবে না, সবই আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটের ওভারঅল কি এখানে গেইনটা কোথায়? এটা কি বাংলাদেশের কোনো ক্রিকেট সংগঠক এটা নিয়ে কথা বলছেন বা আলোচনা করছেন এখন? প্রেস বক্সের একটা আলোচনা বলতে পারি আপনাকে। ওখানে একটা আলোচনা ছিল যে এই ইরান ইসরায়েল যে যুদ্ধ হচ্ছিল আমেরিকা, এই যে যুদ্ধের, এখানে সবাই বলছেন যে এখন তো আমিরুল ইসলাম বুলবুলের থার্ড পার্টি যে এটা নেগোসিয়েট করা উচিত, কারণ উনি তো ইন্ডিয়া পাকিস্তানের মতো যুদ্ধকে আটকে দিতে পারে। এখন তো উনারই দে শুড কল হিম এন্ড হি শুড অ্যাক্ট এজ নেগোসিয়েটর। মানে হ্যাঁ, নেগোসিয়েটর বিটুইন দ্য টু পার্টিজ। বাট
মানে উনি তো বুলবুল আমির সাহেব বুলবুল তো নেগোশিয়েট করে দুজনকে খেলিয়ে দিতে পারছেন, ঠিক না? উনি কিন্তু নেগোশিয়েট করে নিজে খেলতে পারেন নাই। মানে কত বড় কনফ্লিক্টের সমাধান করেছেন। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে এই খেলা না হলে তো অনেক বড় বড় একটা বড় ধাক্কা হতো মানে ওয়ার্ল্ড কাপের জন্য, যদি এই খেলা না হতো। হুম হুম। সেই ধাক্কাটা উনি আটকে দিতে পেরেছেন, কিন্তু উনি কিন্তু নিজের দেশকে ওয়ার্ল্ড কাপ খেলাতে পারেন, একটা সিকিউরিটি প্ল্যান দিতে পারেন, একটা প্রপার গাইডলাইন দিতে পারেন যে এই গাইডলাইন হলে আমরা খেলবো না খেলবো না, আমরা যাবোই না, কথাটা বললেন না তা বলার জন্য যদি বলতেন যে আমাদেরকে এই ধরনের সিকিউরিটি দেন, তাহলে একটা বলতে পারতাম যে এই সিকিউরিটি আমরা পাচ্ছি না, বিধায় আমরা যাচ্ছি না। বাট যেহেতু কোনো কিছুই দেন নাই, সেহেতু এটা বোঝা যায় যে হি ওয়াজ ডান্সিং ইন সামওয়ান আদার্স টিউন। আপনি আজকে বলছেন পাকিস্তান, পাকিস্তান কি বয়কট করলো ইন্ডিয়ার সাথে খেলা? না না করেনি, আলটিমেটলি তো করেনি। আলটিমেটলি তো করে নাই। ইট ওয়াজ পাকিস্তান হ্যাজ মেড বাংলাদেশ, পাকিস্তান হ্যাজ ইউজ বাংলাদেশ টু দ্য ফুলেস্ট। এরকম আলোচনা আছে যে পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করেছে কিনা। হ্যাঁ, ব্যবহার করেই তো তারপরে সবকিছু নিয়ে নিয়েছে। কিন্তু এই জিনিসটা মানুষের মাথায় ঢুকতেছে না যে বাংলাদেশ কেন ভারত পাকিস্তানের মধ্যে যায় নেগোসিয়েশন করতেছে, যেখানে আমরা নিজেরাই খেলছি না বিশ্বকাপ। এই জিনিসটা কারো মাথায় ঢুকছে না। মানে এইটা নিয়ে কি আপনারা সাংবাদিক হিসেবে প্রশ্ন করেছিলেন আমাদের ক্রিকেট বোর্ডের কাউকে, যে আপনারা নিজেরা বিশ্বকাপ খেলছেন না, কিন্তু আপনারা ভারত পাকিস্তানের কনফ্লিক্ট সমাধানে নেগোসিয়েশন করতেছেন, আপনারা রিকোয়েস্ট করতেছেন পাকিস্তানকে যেন পাকিস্তান ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ভারতের বিপক্ষে ম্যাচটা খেলে। এই ধরনের কোনো কোশ্চেন আপনারা কোনোদিন রিসেন্টকালে করেছেন আমাদের ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তাদের? ভাই, আপনি এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারবেন, তাকে তাকে প্রশ্ন করার মতো সুযোগ পেতে হবে, কিন্তু এখন দেশেই নাই, এটা অস্ট্রেলিয়া। কারণ আমি যতদূর মানে বোর্ডের বিভিন্ন আলোচনা থেকে শুনে যা বুঝেছি, তাদের বুলবুল ভাই এইসব ডিসিশন বেসিক্যালি নিজেই নেন, একাই নেন। আচ্ছা, তারই সিদ্ধান্ত সম্বন্ধে বোর্ড খুব বেশি অবগত থাকে না। তিনি কিন্তু বোর্ডকে, তিনি যখন পাকিস্তানে গেছেন তখন নিশ্চয় তার মনে আছে, তিনি কিন্তু এয়ারপোর্ট থেকে একটা টেক্সট পাঠিয়েছেন, আমাকে পাকিস্তান ডাকা হয়েছে, আমি এক্ষুনি যাচ্ছি। মানে পাকিস্তান যাওয়াটা একবারে মানে পত্রপাঠ পাকিস্তানে যাওয়ার মতো একটা ব্যাপার ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি তো এয়ারপোর্টে গিয়ে লিখছেন আই এম ইন দ্য এয়ারপোর্ট গোয়িং টু পাকিস্তান। তাহলে তো এই বোর্ডটা মানে যখন আপনি আলোচনা তখন তো বোর্ড ডিরেক্ট অন্য ডিরেক্টররা বলবে যে আমরা কেন যাচ্ছি, ওয়াই ইউ আর গোয়িং দেয়ার। মানে এখানে তো উনি আলোচনাই করে না, উনি তো একটা মানে এক একন্ত্র মতো মানে আমি যাচ্ছি পাকিস্তান যাচ্ছি, আমি যাচ্ছি। তখন তার বোর্ডের কাউকে বলতে হবে না যে আপনারা বলছেন, জিজ্ঞেস করছেন যে বললে আপনি কেন যাচ্ছেন, আপনি নিজেই খেলতেছেন না। কারণ উনি তো বলছেন না আমার ওই দিন যাওয়ার কথা আছে, কি বলবো, উনি বলছেন আমি যাচ্ছি এয়ারপোর্ট। উনি এসে বললেন যে উনিকে স্যাংশন দেওয়া হতো, যে স্যাংশনের নামটা, স্যাংশনের কথা কোথাও উল্লেখ ছিল না। উনি বললেন যে পাকিস্তানে আইসিসি বাংলাদেশে স্যাংশন দিবে না, আইসিসি কখনো বলে না যে বাংলাদেশে কোনো স্যাংশন দিবে। মানে কি স্যাংশন দিত? না, বুলুরা এসে বললেন না যে স্যাংশন মুক্ত হয়েছে আইসিসি, আইসিসি একটা দিল স্যাংশন, নো স্যাংশন। আইসিসি স্যাংশনের কথাটা উল্লেখ করার কথা, আইসিসি স্যাংশনের কথা কোথাও উল্লেখ করে নাই যে এই খেলা না খেললে বাংলাদেশকে এত অর্থ দিতে হবে। যাই হোক, এই আলোচনা আসলে যাই হোক আতিফ ভাই, এই আলোচনা চলতে থাকবে আপনার সাথে। আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে এই যে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলতে গেল না, আমাদের পাশের দেশ ভারতের সঙ্গে একটা ক্রিকেট সম্পর্কে একটা বড় ধরনের একটা টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে এখন বাংলাদেশ আছে। ইন্টারিম সরকারের সময়কার ক্রিকেট বোর্ড এবং ইন্টারিম সরকারের সিদ্ধান্তে আসলে এই টার্মোয়েলটা। তো নতুন সরকার ক্ষমতায় এসেছে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়। আপনার কি মনে হয় যে নতুন সরকারের সময়ে বাংলাদেশের ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে হবে, আবার একটা আইস ব্রেকিং সিচুয়েশন তৈরি হবে, বা সম্পর্ক আবার স্বাভাবিককরণের কোনো উদ্যোগটা সফল হবে নতুন সরকারের সময়? আমি শুধু 100%, 110% বলতে পারি যে এটা স্বাভাবিক হবে। আপনাকে ছোট্ট উদাহরণ দেই, সেটা হলো এই নতুন সরকারের আমলে হাদির খুনিদেরকে কিন্তু ধরা হচ্ছে ইন্ডিয়াতে।
এবং তাদেরকে হ্যাঁ, বাংলাদেশে গতকাল আনার ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ Isn't it? It's a big statement that the relationship is getting better. ঠিক না? অবশ্যই গতকালই এই ওসমান So, হাদির দুই অভিযুক্ত exactly. arrest হ্যাঁ করা হ্যাঁ, হয়েছে। এটা তো একটা সরকারের সাথে আরেকটা সরকারের সম্পর্কের উপর ডিপেন্ড করে হুম যে আমাদের ওগুলো ধরে দেয়, সম্পর্কটা ভালো হবে। আপনার মনে আছে হুম নিশ্চয়ই প্রথম প্রেস কনফারেন্স আমাদের আমিনুল হকের, হুম 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 আমাদের আমাদের ক্রীড়া প্রথম প্রেস প্রতিমন্ত্রী। কনফারেন্স, হ্যাঁ, উনি কিন্তু প্রথম প্রেস কনফারেন্স, আমি নিজে ফিডব্যাকে লিখেছি, বাংলাদেশ উইল ফোকাস অন হ্যাভিং গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। হুম প্রথম প্রেস কনফারেন্স বলতে আমি ইন্ডিয়ার সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করবো। সুতরাং নতুন সরকার অবশ্যই ইন্ডিয়ার সাথে সম্পর্ক আমি খুবই আশাবাদী যে ইন্ডিয়া আসবে। ওখানেও হুম অনেকেই এই ধারণা পোষণ করছেন ইন্ডিয়াতে যে তারা আসবেন এবার খেলতে, বিকজ ইটস এ নিউ গভর্নমেন্ট দ্যাট উইল বি ইন প্লেস, দ্যাট ইজ ইন প্লেস, যে তারা এই সম্পর্কটা ভালো করবেন। এবং গতকালকে আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে তামিম ইকবালও একটা আর্জি পেশ করেছেন ইউনিভার্সিটিতে যে হুম এই বোর্ডের নির্বাচন নিয়ে এই বোর্ড বোর্ডের ইলেকশন নিয়ে। লেজিটিমেসি নিয়ে, হুম বোর্ড ইলেকশন লেজিটিমেসি এগুলো নিয়ে। সুতরাং হুম সামনে যদি এই বোর্ডও চেঞ্জ হয়, সেটাও খুব একটা মানে আশ্চর্য আমার কিছু থাকবে না। তখন একটা নতুন বোর্ড আসবে, তখন নিশ্চয়ই আমরা বিসিসিআই প্রবলেমেটিক ক্যারেক্টার কি হতে পারে, আমি বুলবুল, বাট বিসিসিআই won't be having problem with everyone because they did not dealt with everyone. So I'm sure যে বাংলাদেশের সম্পর্ক আগের মতোই হবে ইন্ডিয়ার সাথে, এবং ইন্ডিয়া বাংলাদেশ সামনে মানে ক্রিকেট যে সব ইয়েটা মানে বেড়ে আগে যেখানে ছিল সেখান থেকেই সেখানেই মানে ফিরত যাবে। এবং ইন দ্য লং রান বাংলাদেশ কোনো এক সময় বুঝতে পারবে যে পাকিস্তানের সাথে এই বন্ধুত্বটা তাদেরকে কিন্তু ইন দ্য লং রান অনেক বেশি সাফার করবে, বোথ অন এন্ড অফ দ্য ফিল্ড। হুম গ্লোবালি বাংলাদেশকে নিয়ে এখন মানুষজন মানে একটা সেকেন্ড থট দিচ্ছে যে বাংলাদেশকে আসলে অ্যাজ এ ক্রিকেটিং নেশন গ্রো করছে কিনা। ক্রিকেট তো একটা, আপনি তো ধরেন অনেক বইপত্র পড়েন, অনেক কিছু বই আপনার জীবনের একটা বড় অংশ। আপনি আমাদের সব বইতে একটা জিনিস লেখা থাকে, ক্রিকেট কিন্তু একটা কালচার। ক্রিকেট ক্রিকেট কালচার। কিন্তু just একটা খেলা না, এটা একটা কালচার যেটা আমাদের নিজেদের ভিতরে আনতে হয়। আমরা সবসময় বলি যে আমরা টেস্টে ভালো খেলতে পারি না কেন, কারণ আমরা টেস্ট কালচারটা আমাদের মন মানসিকতা আনতে পারি নাই। অস্ট্রেলিয়া নিয়ে আসতে পারছে, ইন্ডিয়া নিয়ে আসতে পারছে, ওদের রঞ্জি প্লেয়ারদেরকে অনেক টাকা দেওয়া হয়, ওদের এদের প্লেয়ারদেরকে অনেক টাকা দেওয়া হয়, ওই কালচারটা তারা নিজে আত্মস্থ করতে পারছে মানসিক ভাবে। অ্যাডাপ্ট করছে, কিন্তু হ্যাঁ মানসিকভাবে অ্যাডাপ্ট করছে। আমরা পারি নাই। তা এখন পৃথিবীর মানুষের প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে আসলে ক্রিকেট কালচারটা আত্মস্থ করতে পেরেছে? কারণ যেই দেশ ক্রিকেট কালচার আত্মস্থ করতে পেরেছে সেই দেশ তো ওয়ার্ল্ড কাপ বয়কট করে। আচ্ছা সো ওই ক্রিকেট কালচারটা আমরা যে আত্মস্থ করতে পেরেছি, এইটা হুম প্রমাণের জন্য হলেও আমাদের ওয়ার্ল্ড কাপটা খেলা উচিত এবং সামনে সব বৈশ্বিক টুর্নামেন্ট খেলা উচিত। এবং আই এম শিওর যে ইন্ডিয়া বাংলাদেশের রিলেশন উইল বি ইন দ্য মাচ বেটার প্লেস ইন দ্য কামিং। ধন্যবাদ আতিফ আজম আপনাকে চর্চায় কানেক্টেড হওয়ার জন্য। আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য শুনলাম বাংলাদেশের বিশ্বকাপ বয়কট নিয়ে, এবং বাংলাদেশের বিশ্বকাপ বয়কটটা যে আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব ভালো একটা সিদ্ধান্ত হয়নি সেটা আলোচনা আছে, এবং আতিফ আজম আরও সুন্দরভাবে এই জিনিসটা আমাদের সবার সামনে তুলে ধরলেন। দর্শক মণ্ডলী, আমরা পরবর্তীতে আরও কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।